pathshala.com থেকে আমি হৃদয়। এখন আমরা 3 ঘর নকদান বই শিখব প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে। তো প্রথমে আমি তারিখ লিখেছি, তো দুই পাশে আমি আগে তারিখ বসাবো। 2012, এখানেও 2012 জানুয়ারি, মাস আছে জানুয়ারি, আমিও এই পাশে লিখব জানুয়ারি। 1 তারিখ হাতে নগদ 20,000 টাকা। যদি বলা থাকে হাতে নগদ 20,000 টাকা, তার মানে কি হাতে আমার টাকাটা আছে, কাজে এটা ডেবিট পাশে এসে 1 তারিখ দিয়ে লিখব ব্যালেন্স বিডি। কি লিখতে হবে? এরকম যদি হাতে নগদ থাকে আমাকে লিখতে হবে ডেবিট পাশে এসে ব্যালেন্স বিডি। কত টাকা? 20,000 টাকা নগদের ঘরে। নেক্সট এখানে আছে ব্যাংক জমা 30,000 টাকা। এটাও কি করতে হবে? এই ব্যাংকের ঘরে লিখতে হবে 30,000 টাকা ব্যালেন্স বিডি দিয়ে। যেহেতু আমি ব্যালেন্স বিডি একবার লিখে ফেলেছি, কাজে ব্যালেন্স বিডি লিখে হাতে নগদ আছে 20,000 টাকা, নগদের ঘরে 20,000 টাকা, আর ব্যাংকে জমা আছে 30,000 টাকা, ব্যাংকের ঘরে লিখব 30,000 টাকা। কিন্তু যদি এখানে বলা থাকতো যে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত 30,000 টাকা, তাহলে আমি কি করতাম? তাহলে আমি এই ডেবিট পাশে আর ব্যাংকের ঘরে টাকা বসাইতাম না। এই ব্যাংক জমা অতিরিক্ত বিষয়টা কি তাই ক্রেডিট পাশে চলে যাব। ক্রেডিট পাশে গিয়ে আমি লিখব ব্যালেন্স বিডি 1 তারিখ দিয়ে, ব্যালেন্স বিডি লিখে এই ব্যাংকের ঘরে লিখব 30,000 টাকা। আশা করি এই 1 তারিখে কি ধরনের নগদান বইতে লেনদেন থাকতে পারবে আপনারা বুঝতে পেরেছেন। যে হাতে নগদ 20,000 এটা থাকলে ডেবিট পাশে এসে ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে লিখব, ব্যাংকে জমা এটা থাকলে ব্যাংকের ঘরে বসিয়ে দেব, আর যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে গিয়ে তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের ঘরে টাকা লিখব। এরপরের তারিখেরটা আছে যে ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা। দুইটা লেনদেন আপনারা অবশ্যই মনে রাখবেন, যে ব্যাংকে জমা দেওয়া এবং অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা, যা আমি এখানে লিখেছি। এই দুটা লেনদেন ম্যাক্সিমাম, এই জাতীয় লেনদেনগুলো সবসময় কি হয়? দুই পাশে অন্তর্ভুক্ত হয় কন্ট্রা। এটা আমি কিভাবে করব? জাবেদার মাধ্যমে করব। কিভাবে করব? জাবেদার মাধ্যমে। জানুয়ারি 2, বিষয়টা কি আমি পড়ি যে ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা, জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই জাবেদার মধ্যে দেখা যাচ্ছে ব্যাংক হিসাবও আছে আবার নগদান হিসাবও আছে, কাজেই আমরা দুইটাকেই ফলো করব। প্রথমে ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট পাশে আসবো, এসে ব্যাংকের ঘরে টাকা লিখব। নগদান হিসাব ক্রেডিট পাশে যাব, গিয়ে নগদের ঘরে টাকা লিখব। যেহেতু এখানে ব্যাংকের ঘরে টাকা লিখছি, বিবরণে যেহেতু এখানে ব্যাংকের ঘরে টাকা লিখেছি, বিবরণে লিখব নগদান হিসাব। এবার ক্রেডিট পাশে দেখি টাকা লিখেছি নগদের ঘরে, তাহলে আমি এখানে লিখব ব্যাংক হিসাব। আর খতিয়ান পৃষ্ঠা কলামে সি লিখে দেব। এগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এগুলা কি? কন্ট্রা এন্ট্রি। এরপরে আছে 3 তারিখ, অফিসের প্রয়োজনে 2,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এটাও কন্ট্রা এন্ট্রি। এটার জাবেদা কি হবে আমরা একটু পড়ি। যে অফিসের প্রয়োজনে 2,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমি আবারও জাবেদা পড়তেছি, নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট পাশে এসে নগদের ঘরে টাকা লিখব 2,000, ব্যাংক হিসাব ক্রেডিট পাশে যাব, গিয়ে ব্যাংকের ঘরে টাকা লিখব 2,000। এবার বাকি আছে বিবরণ আর তারিখ লেখা। তো আমি বিবরণে যেহেতু টাকা লিখেছি ব্যাংকের ঘরে, বিবরণে লিখব নগদান হিসাব। যেহেতু আমি টাকা লিখেছি নগদের ঘরে, বিবরণে লিখব ব্যাংক হিসাব। তারিখ কত? জানুয়ারি 3। যেহেতু নগদান বইয়ের দুই পাশেই অন্তর্ভুক্ত হয়েছে কন্ট্রা এন্ট্রি, কাজে আমি খতিয়ানে লিখে দেব সি। এই কন্ট্রা এন্ট্রিগুলো আমাকে অবশ্যই জাবেদা দিয়ে করতে হবে। যদি আমি জাবেদা দিয়ে করি তাহলে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আবারও বলি, ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা। আমি কি বলেছি? ব্যাংক হিসাব ডেবিট পাশে এসে ব্যাংকের ঘরে টাকা লিখবো। যেহেতু ব্যাংকের ঘরে টাকা লিখছি, বিবরণে লিখবো নগদান হিসাব।
তারপরে আছে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে যাব, গিয়ে নগদের ঘরে টাকা লিখবো, যেহেতু নগদের ঘরে টাকা লিখেছি বিবরণে লিখবো ব্যাংক হিসাব। নেক্সট তারপর আমাকে কি করতে হবে, খতিয়ানের ঘরে সি লিখতে হবে। নেক্সট যেটা লিখেছিলাম, অফিসের প্রয়োজনে 2000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে এসে নগদের ঘরে টাকা লিখবো, বিবরণে লিখবো ব্যাংক হিসাব এবং খতিয়ানে লিখবো সি। ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে গিয়ে ব্যাংকের ঘরে টাকা লিখবো, লিখে বিবরণে লিখবো নগদান হিসাব এবং খতিয়ানে লিখবো সি। এইভাবে আমি কন্ট্রা এন্ট্রি গুলো নগদান বইতে খুব সহজে অন্তর্ভুক্ত করতে পারবো। এরপর এরপর আমি লিখেছি যে নগদে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। আপনি যদি জাবেদা মেথড অ্যাপ্লাই করতে চান তাহলে জাবেদা দিয়েও আপনি নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারেন, আবার কি ডিরেক্ট পদ্ধতিও অবলম্বন করে নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারেন। যদি জাবেদার মাধ্যমে করতে চান তাহলে কি করতে হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে যাব, গিয়ে নগদের ঘরে টাকা লিখবো, বিবরণে লিখবো বিপরীত হিসাব, ক্রয় হিসাব। আর যদি ডিরেক্ট মেথড চিন্তা করেন, দেখেন নগদে আমি বলেছি ডিরেক্ট মেথডে কি হয়, টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। নগদে পণ্য ক্রয় করা হলো, নগদ টাকা চলে গেছে, যাবো ক্রেডিট পাশে, গিয়ে নগদের ঘরে টাকা লিখবো, কোন খাতে চলে গেছে, ক্রয় খাতে লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে নগদের ঘরে আমি 2000 টাকা লিখবো, তারিখ কত, জানুয়ারি 4। তারপর যদি লিখি নগদে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, তাহলে এটা কি হবে, নগদে পণ্য বিক্রয় করা হলো, টাকা আসছে, আসলে ডেবিট পাশে, কোন খাতে আসছে, বিক্রয় খাতে, বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে টাকা লিখবো 20,000, তারিখ কত, জানুয়ারি 5। এইভাবে আমি ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করে নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি। তো এবার আমি যদি লিখি বেতন প্রদান করা হলো কি লিখেছি, যে বেতন প্রদান করা হলো 2000 টাকা। তো এটা কিভাবে, বেতন প্রদান করছি, টাকা চলে গেছে, যাব ক্রেডিট পাশে, গিয়ে কোন খাতে চলে গেছে, বেতন খাতে লিখবো বেতন হিসাব, কত টাকা, 2000 টাকা, নগদ টাকা চলে গেছে। যদি বলতাম বেতন চেকে প্রদান করা হলো 2000 টাকা, তাহলে কি করতাম, টাকা চলে গেছে, যাব গিয়ে লিখবো যে বেতন কোন খাতে চলে গেছে, বেতন খাতে, নগদ টাকা চলে গেছে না চেক, চেক দিয়েছি, চেক দিয়েছি, তাহলে কোন থেকে টাকা চলে যাবে, ব্যাংক থেকে, লিখবো ব্যাংকের ঘরে। এইভাবে নগদান বইতে নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা যায়। তারপর আমি যদি এখন লিখি যে 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা প্রদান করা হলো। আমি লিখেছি কি, যে 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা প্রদান করা হলো। টাকা আসছে না টাকা চলে গেছে, টাকা চলে গেছে, যেহেতু প্রদান করেছি, তাহলে কোন পাশে যাব, ক্রেডিট পাশে যাব। টাকা কাকে প্রদান করি আমরা, দেনাদারকে না পাওনাদারকে, অবভিয়াসলি পাওনাদারকে। কেন, কারণ পাওনাদার আমার কাছে টাকা পায়, তাকে আমার টাকা পরিশোধ করতে হয়, যেহেতু প্রদান করেছি কাজে কাকে প্রদান করেছি, পাওনাদারকে। তো আমি এখানে তারিখ দিব 8, বিবরণে লিখবো পাওনাদার। কেন ক্রেডিট পাশে লিখলাম, টাকা চলে গেছে এজন্য ক্রেডিট পাশে, কাকে দিয়েছি, পাওনাদারকে, নাম লিখেছি পাওনাদার। এখন দেখি কত টাকা সে পাইতো, 20,000 টাকা, দিয়েছি কত, 19,800 টাকা, তাহলে এখানে কিছু ছাড় আছে না, হ্যাঁ আছে, কত টাকা, 200 টাকা, এই ছাড়কে আমরা কি বলবো, বাট্টা। তো পাওনাদার কত টাকা আমার নগদ চলে গেছে, প্রদান করেছি কত টাকা, এই 19,800 টাকা, কত টাকা, 19,800 টাকা, নগদের ঘরে লিখবো 19,800
800 টাকা। ছাড় কত দিয়েছে? 19,000, 20,000 থেকে 19,800 বাদ দিলে কত হয়? 200 টাকা। তখন বাট্টার ঘরে লিখবো 200 টাকা। নেক্সট লিখলাম 20,000 টাকার 20,000 টাকা দেনার, 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। লিখেছে কি যে 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। এর আগে লিখেছিলাম প্রদান করা হয়েছে, এবার লিখছি কি পাওয়া গেছে। টাকা আসছে না টাকা চলে গেছে? অবভিয়াসলি টাকা আসছে। টাকা আসলে কোন পাশে? ডেবিট পাশে। টাকা পাওয়া যায় কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। তাহলে লিখবো দেনাদার হিসাব। নগদে পাইছি না চেকে পাইছি? নগদে পাইছি। তাহলে নগদের ঘরে লিখবো 19,800 টাকা। টাকা পাইতাম কত? পাইতাম 20,000 টাকা। পাইছি কত? 19,800 টাকা। তাহলে স্যার কত দিছি? 200 টাকা। এটা বাট্টার ঘরে লিখতে হবে। তো এইভাবে আমরা কি করব? লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত করব। এবার আমি যদি লিখি যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 20,000 টাকা। কি লিখেছি? যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 20,000 টাকা। টাকা আসছে না টাকা চলে গেছে? আসছে। কোন পাশে? লিখবো ডেবিট পাশে। কার কাছ থেকে আসছে? দেনাদার। লিখবো দেনাদার হিসাব। টাকাটা কোথায় আসছে? ব্যাংকে। তাহলে লিখবো কার ঘরে? ব্যাংকের ঘরে 20,000 টাকা। এবার আমি যদি লিখি যে ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ 3,000 টাকা। তো ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। তো পরিশোধ মানে কি? চলে গেছে। তাহলে কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে এসে লিখবো বিদ্যুৎ বিল। কোত্থেকে টাকা চলে গেছে? ব্যাংক থেকে। তাহলে ব্যাংকের ঘরে লিখবো। দেনাদারের কাছ থেকে $2,000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা। আমি কি লিখেছি? যে দেনাদারের কাছ থেকে 2,000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা। এর আগে শিখেছি যে ব্যাংকে জমা দিলে কন্ট্রা হয়, কিন্তু এটা অন্যের চেক পেয়ে সঙ্গে সঙ্গে জমা দিছি, এটা কন্ট্রা হবে না। অন্যের চেক পেয়ে সঙ্গে সঙ্গে বা ওই দিনে ব্যাংকে জমা দিলে সেটা কন্ট্রা হবে না। তাহলে দেখি দেনাদারের কাছ থেকে 2,000 টাকার চেক পেয়েছি। পাওয়া মানে কি? টাকা আসছে। তাহলে ডেবিট পাশে। ডেবিট পাশে গিয়ে লিখবো দেনাদার। চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা। তাহলে চেকটা পাইছিলাম, সেটা আমার কাছে এখন নাই। সেটা কোথায় আছে? ব্যাংকে। তাহলে ব্যাংকের ঘরে আমি টাকা লিখবো। কত টাকা? 2,000 টাকা। কিন্তু যদি আগের তারিখের কোনো চেক পরের তারিখে জমা দেওয়া হয়, এক্সাম্পল স্বরূপ আমি 5 তারিখে দেনাদারের কাছ থেকে একটি চেক পেয়েছি, 10 তারিখে এসে যদি সেই চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়,
বা 6 তারিখে যদি সেই চেকটা ব্যাংকে জমা দেওয়া হয় বা 7 তারিখে জমা দেওয়া, অর্থাৎ চেক পাইছিলাম 5 তারিখে, সেই চেকটা যদি আমি পরবর্তী কোনো দিন বা কোনো তারিখে জমা দেই, সেই ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি হবে। কিন্তু অন্যের চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে বা ওই দিনই জমা দিলে সেটার জন্য কোনো কন্ট্রা হবে না। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি যে দেনাদারের কাছ থেকে 2000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা, এটা নর্মাল হবে। চেক দেনাদার টাকা পাইছি, ডেবিট পাশে কার কাছ থেকে পাইছি, দেনাদার, বিবরণে লিখবো দেনাদার হিসাব। কি পেয়েছি? চেক পেয়েছি, আসে আমার কাছে নাই, কোথায়? ব্যাংকে, এই জন্য ব্যাংকের ঘরে টাকা লিখবো। কিন্তু আমি যদি বলতাম যে 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, আমি লিখেছি কি যে 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, অর্থাৎ এর মানে যে আমি 2 তারিখে একটা চেক পেয়েছিলাম, সেই চেকটা আজ 13 তারিখে এসে আমি জমা দিচ্ছি। তাহলে আগের চেক পরে সাবমিট করতেছি ব্যাংকে। এক কথায় 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আগের তারিখের চেক আমি ব্যাংকে জমা দিছি, তাহলে এটা কি হবে? কন্ট্রা হবে। আর কন্ট্রা লেনদেনগুলো অবশ্যই আপনাকে জাবেদা পরে করতে হবে। তাহলে ব্যাংকে জমা দিয়েছি, নর্মাল যে ওইটা যেভাবে করতাম সেম এটাও ওইভাবেই করবো। তো ব্যাংকে জমা দিয়েছি, জাবেদা কি হবে? ব্যাংক বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট পাশে এসে ব্যাংকের ঘরে লিখবো টাকা, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে গিয়ে নগদের ঘরে লিখবো টাকা। এবার টাকা লিখেছি ব্যাংকের ঘরে, তাহলে বিবরণে লিখবো নগদান হিসাব। টাকা লিখেছি নগদের ঘরে, বিবরণে লিখবো ব্যাংক হিসাব। তারপর আমরা তারিখ লিখবো। কত তারিখ? 13 তারিখ। এখানে কত তারিখ? 13 তারিখ। এবং খতিয়ান পৃষ্ঠায় সি লিখতে হবে। খতিয়ান পৃষ্ঠায় কি লিখতে হবে? সি, কেননা এটা একটা কন্ট্রা এন্ট্রি। অর্থাৎ যেই সমস্ত লেনদেনগুলো নগদান বইয়ের উভয় পাশে লিপিবদ্ধ হয়, অর্থাৎ ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুই পাশেই অন্তর্ভুক্ত হয়, সেই সমস্ত লেনদেনগুলোর ক্ষেত্রে আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে কি লিখবো? সি লিখবো। এবার আমরা লিখেছি যে রহিমের কাছ থেকে 5% বার্তায় নগদে পণ্য বিক্রয় করা, নগদে পণ্য বিক্রয় 1000 টাকা। তো এখানে বুঝতে হবে যে ক্রয় বিক্রয়ের মধ্যে যেই বার্তা থাকে সেই বার্তার নাম কারবারি বার্তা, সেই বার্তা কখনো কি হয় না? হিসাবভুক্ত হয় না। তাহলে এইখানে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করেছে, অবশ্যই নগদান বইতে আসবে, কিন্তু এর মধ্যে বার্তা আছে, এই বার্তাটার নাম কি? কারবারি বার্তা। এটা কি হিসাবভুক্ত হবে? হবে না, তাহলে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1000 টাকার 5% কত? 1000 টাকার 10% আমরা জানি 100 টাকা, 5% 50 টাকা। তাহলে এই 50 টাকা আমি বাদ দেবো 1000 টাকার থেকে, তাহলে কত হয়? 950 টাকা। এই 950 টাকার জন্য আমি এই নগদান বইতে লেনদেন হিসাবভুক্ত করব। তাহলে এটা কি করেছি? আমি নগদে পণ্য বিক্রয় করেছি, বিক্রয় করলে টাকা আসলে ডেবিট পাশে কোন খাতে আসছে? বিক্রয় খাতে। কত টাকা আসছে নগদ? 950 টাকা। এই বারটা আমি বারটার ঘরে লিখবো না, কেন? কারণ এটার নাম কারবারি বারটা। এই বারটা আমাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, হিসাবভুক্ত করা যাবে না। তো এইভাবে প্রত্যেকটা লেনদেনকে আমরা এই নগদান বইতে অন্তর্ভুক্ত করতে পারি। এবং নগদান বইতে প্রত্যেকটা লেনদেন অন্তর্ভুক্ত করা শেষ হলে আমাকে কি করতে হয়? ব্যালেন্সিং করতে হয়। কি করতে হয়? ব্যালেন্সিং করতে হয়। তো আমরা নেক্সট লেকচারে আরও কিছু লেনদেন এইরকমভাবে নগদান বইতে হিসাবভুক্ত করা শিখবো এবং ব্যালেন্সিং শিখবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই আমারপাঠশালা.com থেকে।